জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার রাত 10:16 বাংলাদেশ সময় মঙ্গলবার সকাল 8:16 জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বহনকারী বিমানটি অবতরণ করে। নিউ ইয়র্কে বাংলাদেশ সময় রাত 9:30 জাতিসংঘ সদর দপ্তরে ডক্টর মোহাম্মদ ইউনূস ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দ্বিপক্ষীয় বৈঠক হবে। সফরকালে নেদারল্যান্ডস, পাকিস্তান, নেপাল, ইউরোপীয় কমিশন প্রধান, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী সহ উচ্চ পর্যায়ে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশ ও ভারত পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে একমত হয়েছে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে দুই নিকট প্রতিবেশী দেশের মধ্যে এই বিষয়ে আলোচনা হয়েছে। মঙ্গলবার সকালে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জাতিসংঘ সাধারণ পরিষদের বৈঠকের ফাঁকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেন। এ সময় তারা পারস্পরিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে গেল বছর জানুয়ারি মাসে চালু হয় মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের বহুতলা ভবনের 250 শয্যার চিকিৎসা সেবা কার্যক্রম, কিন্তু প্রয়োজনীয় চিকিৎসক ও লোকবল নিয়োগ না হওয়ায় খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে চিকিৎসা সেবা। নানা অব্যবস্থাপনা ও হাসপাতালের অপরিচ্ছন্নতা পরিবেশ নিয়েও সেবা গ্রহীতাদের রয়েছে বিস্তর অভিযোগ। সমস্যা সমাধানে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলেও জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। প্রতিনিধি শেখ মোহাম্মদ রতনের রিপোর্ট, জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। মুন্সিগঞ্জ জেলার 18 লাখ জনগোষ্ঠীর চিকিৎসা সেবার একমাত্র ভরসার স্থল মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল। বিপুল জনগোষ্ঠীর সেবা নিশ্চিত করতে একটি আধুনিক 6 তলা বিশিষ্ট ভবন নির্মাণ শেষে হাসপাতালটি 100 শয্যা থেকে 250 শয্যা উন্নীত করা হয় 2023 সালের জানুয়ারিতে। কিন্তু 100 শয্যার লোকবল দিয়ে 250 শয্যার চিকিৎসা সেবা কার্যক্রম চলছে হাসপাতালটিতে। এতে সেবা নিতে এসে বিড়ম্বনায় পড়ছেন রোগী ও স্বজনরা। টিকিট কাউন্টার খুব সীমিত, অনেক লম্বা লাইন, জনবল খুব কম। একই ডাক্তার, সে সকালবেলা রাউন্ডেরও রোগী দেখে, আবার বহির্বিভাগের রোগী দেখে। আমার রোগী প্রচন্ড অসুস্থ, কোনো ঔষধ দিল না, খালি টেস্ট লিখে দিয়ে চলে গেল ডাক্তার। হাসপাতালের পূর্ণাঙ্গ চিকিৎসা সেবা প্রদানের জন্য বিশেষজ্ঞ চিকিৎসক সহ 57 জন চিকিৎসক থাকার কথা থাকলেও রয়েছে 41 জন চিকিৎসক। 99 জন নার্স পদের স্থলে রয়েছে মাত্র 56 জন নার্স। এছাড়াও পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মীর সংকট রয়েছে হাসপাতালটিতে। এতে নানা অব্যবস্থাপনার পাশাপাশি হাসপাতালের অপরিচ্ছন্ন পরিবেশ নিয়ে বিস্তর অভিযোগ সেবা গ্রহীতাদের। আগে আমরা ওষুধ পাচ্ছি না ঠিকমতো, আমরা ঠিকমতো চিকিৎসা পাচ্ছি না, পরিষ্কার পরিচ্ছন্নতা কোনো কিছুই নাই। মুন্সিগঞ্জের মধ্যে একটাই সদর হাসপাতাল, বড় মুন্সিগঞ্জের মধ্যে, এই হাসপাতালে কোনো ডিসিপ্লিন ঠিক নাই। হাসপাতালের যে পরিমাণ আপনার ডাক্তার, তারপর আপনার কর্মচারী এগুলো থাকার কথা, এই লেভেলের এগুলো নাই। এই জন্য রোগী অনেক আইসা ফেরতও যায়, সম্পূর্ণ ট্রিটমেন্টটা পায় না। তবে হাসপাতালের তত্ত্বাবধায়ক বলছে সমস্যাগুলো সমাধানে উদ্যোগ গ্রহণ করা হয়েছে। যদি পর্যাপ্ত নার্সের ব্যবস্থা না হয় তাহলে আমাদের চিকিৎসা সেবা দিতে যে আমাদের কিছুটা কষ্টের মধ্যে পড়তে হচ্ছে। সবগুলো পোস্ট পূরণ হয় তাহলে ইনশাল্লাহ আমরা মুন্সিগঞ্জ মানুষের যে সেবার জায়গা বা আসার জায়গা জেনারেল হসপিটাল, সেটা আমরা সঠিকভাবে সেবাটা দিতে পারি। মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের বিভাগে গড়ে প্রতিদিন 1200 থেকে 1500 জন সেবাগ্রহীতা চিকিৎসা সেবা নিয়ে থাকেন। অভ্যন্তরীণ বিভাগে চিকিৎসা সেবা নেন অন্তত 300 জন। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। আবারও হকারদের দখলে রূপগঞ্জ উপজেলার ভুলতা গাউছি এলাকার ফুটপাত ও প্রধান সড়ক। পথচারীদের চলাচল বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি বেড়েছে যানজট। ভ্রাম্যমাণ আদালত ও নিয়মিত তদারকির অনুপস্থিতিতে এমন বিশৃঙ্খল পরিস্থিতির অভিযোগ স্থানীয়দের। তবে দ্রুত ফুটপাত ও সড়ক দখল মুক্ত করার আশ্বাস কর্তৃপক্ষের। প্রতিনিধি মকবুল হোসেনের রিপোর্ট, জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। উন্নয়নের ছোঁয়ায় বদলে গেছে রূপগঞ্জ উপজেলা, তবে বদলায়নি উপজেলার ভুলতা গাউছিয়া এলাকার যানজটের চিত্র। ঢাকা সিলেট মহাসড়কের এই এলাকায় নিত্যদিনের জনদুর্ভোগ এটি।
উপজেলার প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত ভুলতাগাউছিয়া, আর এখানেই গড়ে উঠেছে দেশের বৃহত্তর পাইকারি কাপড়ের বাজার, কাঁচা বাজার, শপিং কমপ্লেক্স। আর এই সকল মার্কেটের সামনেই মহাসড়ক ও ফুটপাত দখল করে বসানো হয়েছে সবজি, ফলমূল, কাপড়, চটপটি, ফুচকা সহ বিভিন্ন প্রকার দোকানপাট। এতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে শিক্ষার্থী, যাত্রী ও পথচারীদের। বাজার বসানো এটা আসলে ঠিক হচ্ছে না, তবে বাজারের মধ্যে একটা সুশৃঙ্খলতা থাকা দরকার। হাইওয়ে রোড মানে সিলেট হাইওয়ে, এখানে এই দোকানপাটগুলো বসার কারণে আমাদের যাতায়াতে আসলে অনেকটাই সমস্যা হয়। আমরা অনেক কষ্টের ভিতরে আছি, ছাত্ররা কয়েকদিন ছিল, সে কয়েকদিন ভালো ছিল। রাস্তার পাশে বড় বড় দোকানগুলো এই যেভাবে মানে রেখেছে, যে পরিমাণ গাড়ি ঘোড়া চলাচল করতেছে, ওদের এই ফুটপাতের জন্য অনেক সমস্যা হইতেছে আমাদের। ফুটপাত ও মহাসড়ক দখল হওয়ায় ঢাকা থেকে সিলেট ও সিলেট থেকে ঢাকামুখী উভয় পাশেই লেগে থাকে যাত্রী ও মালবাহী গাড়ির দীর্ঘ যানজট। ফলে এই পথে চলাচলকারী সকলের দাবি মহাসড়ক থেকে অবৈধ দোকানপাট দখলমুক্ত করার। খালি তো গাড়িওয়ালার উপর চাপ, গাড়িওয়ালাকে মামলা দেয়, গাড়িওয়ালাকে এটা করে, তা আমরা কি করি? আমরা তো ব্যয় উপায় গাড়ি চালাতে হয় রাস্তায়। আমরা চাই রাস্তা ফুটপাত পরিষ্কার হোক। দুই পাশে ফুটপাতের জন্য আমরা চলতে পারি না, দুই পাশে দুই লাইন, ঠিক আছে, এই জন্য পুরো রাস্তা জাম হয়ে যায়। দোকান বাড়ের লেগে ঠিক মতন ঢাকা যাইতে পারি না, দাম এক করা লাগবে, তাই অনেক। ভুলতাগাউছিয়ার যানজট নিরসনে ফুটপাত দখলকারীদের উচ্ছেদে দ্রুতই ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের এই কর্মকর্তাদের। তাদেরকে কিভাবে এখান থেকে উচ্ছেদ করা যায় এবং ফুটপাতকে দখলমুক্ত করা যায় সেই জন্য আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করব, অতি শীঘ্রই আমরা ব্যবস্থা গ্রহণ করব। আমরা মোবাইল কোর্ট পরিচালনা করব এবং তাদের যে মালামাল যেগুলো রয়েছে সেগুলো আমরা নিলামে উঠাবো। একই সাথে আমাদের এই নির্দেশ যারা অমান্য করবে তাদেরকে আমরা মোবাইল কোর্টের মাধ্যমে জেলা হাজতে প্রেরণ করব। দ্রুত ঢাকা সিলেট মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত হবে, কমবে যানজটের ভোগান্তি, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। রাজবাড়ী দৌলতদিয়ার জামাই শ্বশুর মিলে তৈরি করেছেন চোর সিন্ডিকেট, আর বসতঘরের মতো করে তৈরি করেছেন চোরাই রিক্সা ভ্যানের গ্যারেজ। একই সাথে হয়েছে চোরাই মালামালের গোডাউন। চোরদের শাস্তির দাবি জানিয়েছে এলাকাবাসী। এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ। রাজবাড়ী প্রতিনিধি শেখ মমিনের তথ্য ও চিত্রের প্রতিবেদন। প্রথম দেখায় মনে হতে পারে এটি রিক্সা কিংবা ভ্যান গাড়ির গ্যারেজ, তবে এটি কোনো রিক্সা বা ভ্যান রাখা বা মেরামতের কোনো গ্যারেজ নয়, এটি বসতবাড়ি। আর এই বসতবাড়ি ঘিরেই গড়ে উঠেছে চোরাই রিক্সা ভ্যানের গ্যারেজ, পরিণত হয়েছে চোরাই মালামাল রাখার জায়গা হিসাবে। বৃহস্পতিবার গভীর রাতে স্থানীয় এক বাড়িতে রিক্সা চুরি করতে গিয়ে ধরা পড়ে দুই চোর। জিজ্ঞাসাবাদে চক্রের মূল হোতা বেলায়েত মণ্ডল ও তার চোরাই রিক্সা কারখানার সন্ধান দেয় তারা। স্থানীয়দের দাবি মেয়ের জামাই আলম ফকির ও তাদের সঙ্গী তারা ফকিরকে সঙ্গে নিয়ে নিজ বাড়িতে বাড়ির বাসিন্দা বেলায়েত মণ্ডল গড়ে তুলেছিলেন চোর সিন্ডিকেট। শ্বশুর ও জামাই মিলে এই ধরনের ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। চোরদের শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও এলাকাবাসী। কিছুদিন আগে আমার বেড়াই নিয়ে গেছে, চারটি ভাড়া গাড়ি নিয়ে ব্যবসা করতেছে। রহিম আর হইল তারা, এই দুজনের কথাই আমি শুনছি। যে ব্যক্তি চুরি করছে তাকে যিনি সাজা দেওয়া হয় যাতে আর সে ব্যক্তি চুরি না করতে পারে। গাড়ি চুরি করে নিয়ে আসে, তখন ওই লোকটার পরিবার ফ্যামিলি কি অবস্থা, কিভাবে চলে? চোরের বিচার চাই। চোরের আমার গাড়িটা দিয়ে দেখ, আর জায়গার গাড়ি মারি নিচে সব গাড়ি তাকে ফেরত দিয়ে দেয়। চোরের উপযুক্ত শাস্তি হোক এবং এর পাশাপাশি এই মালগুলো যারা লুটপাট করে নিয়ে গেছে এদের উপযুক্ত বিচার চাই। সবারই ক্ষতিপূরণ দিবে এবং সুগন্ধ আইনগত অবস্থা তাকে সাজা দেয়। চোর সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন স্থানীয় প্রশাসন। ওখানে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছিলেন, স্থানীয় মেম্বার ছিলেন, তাদের সহায়তা নিয়ে আমরা পুলিশ ধরেছিলাম। আমরা সবাই মিলে আমরা ওখানে যখন যাই, যার পরে কিছু অতি উৎসাহী যে লোকজন, আরও কিছু যে আনুষ্ঠানিক মালামাল ছিল আর কি, তারা 7 থেকে 8 করে এই মালামালগুলো তারা বিচ্ছিন্নভাবে লুটপাট করে নিয়ে যায়। বেলায়েত মণ্ডলের বাড়িতে 60 থেকে 70টি চোরাই রিক্সা ভ্যানের যন্ত্রাংশ পাওয়া গেছে। এই ঘটনায় দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া না হলে আরও বেশি মানুষ হেনস্থার শিকার হবে মনে করেন এলাকাবাসী। ইলিয়াস কমল, মাই টিভি। এদিকে ফরিদপুরে উদ্বেগজনক হারে বেড়েছে চোর সন্দেহে গণপিটুনি, ফলে ঘটছে হত্যাকাণ্ডের মতো ভয়ঙ্কর সামাজিক অপরাধ। সচেতন মহল বলছে সামাজিক অবক্ষয় ও আইন শৃঙ্খলা বাহিনীর দুর্বলতার কারণে গণপিটুনির ঘটনা বেড়েছে। আর পুলিশ বলছে প্রত্যেকটি ঘটনা তারা গুরুত্বের সাথে দেখছেন। প্রতিনিধি শফিকুল ইসলাম জনের রিপোর্ট। গুজব বা জনমনে ক্ষোভের উদ্রেকের কারণে গণপিটুনি দিয়ে হত্যার ঘটনা বাংলাদেশে নতুন নয়।
ছবিতে যে ব্যক্তিকে পেটানো হচ্ছে তার নাম শিপন শেখ, পেশায় একজন সিএনজি চালক। এলাকার মানুষের কাছে সুপরিচিত শিপন গত 14 সেপ্টেম্বর চোর সন্দেহে নগরকান্দার তালমা এলাকায় গণপিটুনি শিকার হন, অথচ তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগের প্রমাণ মেলেনি। মারধর করছে, অনেক মানুষ ছিল রাত্রে বলে, আমি তো রাত্রে আর পুরোপুরি ছিলাম না। সকালে আর কি অনেক মানুষ এসেছিল মারার জন্য চিন্তা ভাবনা করছি, কিন্তু মারি নাই, মারবে আমরা দেইনি। ওই চোর সন্দেহ হয়েছিল, ওই আরেকটা লোক মানে একজনের সাথে আর একজন পেছিয়ে গেছে। ও যেভাবে কথাবার্তা কইছে, ওই যে ওর সাথে যার একটা লোক ছিল প্রকৃতি, ও যেভাবে কইছে তাতে ও চোর। এই ঘটনা ঠিক 4 দিন আগে একইভাবে উপজেলার শঙ্করপাশা এলাকায় চোর সন্দেহে পিটিয়ে নৃশংসভাবে হত্যা করা হয় 85 বছর বয়সী এক বৃদ্ধকে। অথচ মৃত্যুর পর জানা যায় সে বৃদ্ধ চোর ছিলেন না, ছিলেন মানসিক প্রতিবন্ধী। লোকটা আপনার মানসিক প্রতিবন্ধী ছিল, এটা মারার পরে জানলাম। সে যথেষ্ট বৃদ্ধ, তার হাঁটার মতো সক্ষমতাও নাই, কিন্তু তারপরে তাকে চোর সাব্যস্ত করে গণপিটুনি দেওয়া হয়েছে, মেরে ফেলানো হয়েছে। মামলা বা বিচারের দেখা যাচ্ছে না, তো এখন কি অবস্থায় আছে আমরা এটা বুঝতে পারছি না। যদি এভাবে চলতে থাকে তাহলে আমি তো নিরাপত্তায় আমি মনে করি আমি নাই। সাম্প্রতিক সময় ঘটে যাওয়া স্পর্শকাতর ঘটনাগুলো নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা ও তদন্তে ঘাটতির কারণে সব গণপিটুনি থামানো যাচ্ছে না বলে মনে করছেন সচেতন সমাজ। আইন অনুযায়ী যে কোথাও যদি এই জাতীয় কোনো ঘটনা ঘটে, যদি কেউ গণপিটুনির শিকার হয়, পুলিশ খবর পাওয়া মাত্রই সেখানে পৌঁছে যাবে, তারা দ্রুত অ্যাকশনে যাবে, কিন্তু সেই জিনিসটা হচ্ছে না। তাদেরকে আরও বেশি দায়িত্বশীল হতে হবে, কর্মমুখর হতে হবে এবং আইন অনুযায়ী চলার চিন্তা করতে হবে। পুলিশ বলছে প্রত্যেকটি ঘটনায় গুরুত্বের সাথে বিচারের আওতায় আনা হচ্ছে। এই ঘটনাগুলো কিন্তু সবগুলো বিচারের আওতায় আসবে। তো আমার মনে হয় এভাবে আইন হাতে তার তুলে না নিয়ে আমাদের সবার একটু সচেতন হতে হবে এবং যে যার অবস্থান থেকে যতটুকু আমরা পারি আমার মনে হয় যে একটু কাজ করা দরকার। সরকার পতনের পর সমাজে উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাওয়া গণপিটুনির ঘটনা বেড়ে যাওয়ায় আতঙ্ক বাড়ছে জনসাধারণের মাঝে, যার লাগাম টানা না গেলে এই ধরনের সামাজিক অপরাধগুলো রূপ নেবে ভয়াবহতায়। শফিকুল ইসলাম জনি, মাই টিভি, ফরিদপুর। চট্টগ্রাম নগরের শাহ আমানত সেতু এলাকায় ইটবাহী ট্রাক চাপায় 2 জন ব্যক্তি নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরও 8 থেকে 10 জন। নিহত একজনের নাম বিকাশ, অপরজনের নাম ও পরিচয় জানা যায়নি। সোমবার রাত 11টার দিকে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায় শহরমুখী ইট বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে 2টি সিএনজি মোটরসাইকেল ও পাশে থাকা দোকানে ধাক্কা দেয়। এতে সিএনজি চালক ও বাইক আরোহী সহ 8 থেকে 10 জন গুরুতর আহত হয়। আহতদের দ্রুত হাসপাতালে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক 2 জনকে মৃত ঘোষণা করে। এবারে এখনো শনাক্ত হয়নি, পলাতক আছে না ডেড বডি হয়ে যাচ্ছে, এটা এখন আমরা বলতে পারতেছি না। হয়তো পরবর্তীতে আমরা শনাক্তের মাধ্যমে বুঝতে পারবো কে। মাদারীপুরে অজ্ঞাত রোগে আক্রান্ত হয়ে একই বিদ্যালয়ের ছাত্রী অসুস্থ হয়ে পড়েছে। তাদেরকে উদ্ধার করে ভর্তি করা হয়েছে জেলা সদর হাসপাতালে। এতে রোববার দুপুর থেকে সোমবার দুপুর পর্যন্ত 24 ঘন্টায় সদর উপজেলার সিলারচর ইউনিয়নের রাঘুরামপুরে এলাকায় এই ঘটনা ঘটে। অসুস্থ সবাই রাঘুরামপুরের এনতাজ উদ্দিন খান পাবলিক হাই স্কুলের 9ম শ্রেণীর শিক্ষার্থী। তারা হলেন শিলা, রূপা, রিয়ামণি, রিম্পা রায়, মহিমা আক্তার, লাবিবা ও নীলা। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে মানসিক আঘাত পেয়ে অজ্ঞাত হয়ে শিক্ষার্থীরা হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের সুস্থ করতে দেওয়া হয়েছে প্রয়োজনীয় চিকিৎসা। বরিশালে বিএনপি অফিস পোড়ানো মামলায় প্রধান আসামি সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী অবসরপ্রাপ্ত কর্নেল জাহিদ ফারুক শামীমকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। সোমবার দিনব্যাপী অপেক্ষার পর সন্ধ্যা 7টায় যৌথ বাহিনীর কঠোর নিরাপত্তায় তাকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তৃতীয় আদালতে তোলা হয়। এ সময় জামিনের আবেদন করলে 2 পক্ষের আইনজীবীদের শুনানি শেষে আদালতের বিচারক নুরুল আমিন আসামি জাহিদ ফারুক শামীমকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। রোববার রাজধানী থেকে জাহিদ ফারুককে গ্রেপ্তারের পর সোমবার তাকে বরিশালে আনা হয়। বিএনপির মতো একটা অফিস, সেটা অগ্নিসংযোগ করলো, ভাঙচুর করলো, তারপর বোমা বিস্ফোরণ ঘটালো, সেই মামলার রিমান্ড আরেক জিয়ার ছবিও পর্যন্ত পড়াইছে, বেগম খালেদা জিয়ার ছবিও তারা আগুন দিয়ে পড়াই পর্যন্ত করছে। আমরা আগামী দিনে বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের বিপক্ষের স্রোতের লোকের বিরুদ্ধে আমরা সব সময় সোচ্চার থাকব। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে 2019 সালে ব্যবসায়ীকে হত্যা মামলায় স্ত্রীর পরকীয়া প্রেমিককে মৃত্যুদণ্ড ও স্ত্রীকে যাবজ্জীবন রায় দিয়েছে আদালত। সোমবার ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র জেলা ও দায়রা জজ শারমিন নিগার এই দণ্ডাদেশ প্রদান করেন।
আদালত সূত্রে জানা যায় 2019 সালের 9 নভেম্বর বাঞ্ছারামপুরের ব্যবসায়ী বাচ্চু মিয়াকে পূর্ব পরিকল্পনা অনুযায়ী নির্জন স্থানে নিয়ে লোহা কাটার হাস্কো ব্লেড দিয়ে গলা কেটে ফেলে দিয়ে আসে স্ত্রীর পরকীয়া প্রেমিক রফিকুল ইসলাম। পরদিন বাচ্চুর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় অজ্ঞাত আসামি করে নিহতদের ছোট ভাই আলমগীর হোসেন বাদী হয়ে বাঞ্ছারামপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাকের আমবাগান এলাকায় কলোনিতে আগুনে দুটি কলোনির অন্তত 40টি কক্ষ পুড়ে গেছে। গতকাল রাত 7টার দিকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরিফিন। স্থানীয় বাসিন্দারা বলেন, কালিয়াকৈর উপজেলার মৌচাকের আমবাগান এলাকার সুলতান ও মোখলেসের কলোনি থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তে আগুন আশেপাশের কয়েকটি কলোনিতে ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গ্যাস সিলিন্ডার থেকে আগুন ছড়িয়ে পড়তে পারে। পরে কোনাবাড়ি মডার্ন ফায়ার স্টেশনে দুটি ও কালিয়াকৈর ফায়ার স্টেশনে দুটি সহ 4টি ইউনিট 1.5 ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফরিদপুরের কালকিনিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলার শহীদ মিনার চত্বরে ইসলামী আন্দোলনে বাংলাদেশ কালকিনি উপজেলা শাখার উদ্যোগে এই গণসমাবেশের আয়োজন করা হয়। সংগঠনের কালকিনি শাখার সভাপতি রুহুল আমিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমনাই পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। গণসমাবেশ উদ্বোধন করেন মাওলানা আব্দুল বারী। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে শিশু ক্যান্সার সচেতনতা মাস উপলক্ষে এক সেমিনার র্যালি ও হাসপাতালের শিশু বিভাগে ভর্তি ক্যান্সার আক্রান্তদের অংশগ্রহণের এক চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শিশু বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর জিয়াউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যাপক ডক্টর শিরিন রঞ্জন চক্রবর্তী। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের কনসালটেন্ট ডক্টর মোহাম্মদ তৌফিক, সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডাক্তার ওমর রশিদ মনির সহ বিভিন্ন নেতৃবৃন্দ। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, আগামী 2 মাসের মধ্যে বাংলাদেশের সকল নদ নদীর অবৈধ স্থাপনা কর্ম পরিকল্পনার মাধ্যমে উচ্ছেদ অভিযান শুরু হবে। সোমবার সন্ধ্যায় কুমিল্লার বুরিনচরের গোমতী নদীর ভেঙে যাওয়ায় বুরবুরিয়া অংশের বাঁধ পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন। নদী দখলের বিষয়ে তিনি বলেন, ঢাকার বুড়িগঙ্গার 2000-এর বেশি স্থাপনা ভাঙা হয়েছে। প্রভাবশালী ব্যক্তিদের যেমন স্থাপনা করার অধিকার নেই, সরকারের ও তাদের স্থাপনা করার অনুমতি দেওয়ার নিয়ম নেই। নদী রক্ষা কমিশনের কাছে 66,000 দখলদারের তালিকা আছে। কমিশনারদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যে 2 মাসের মধ্যে দেশের সকল নদ নদীর ওই যে 66,000 দখলদার চিহ্নিত হয়েছে, ওই 66,000 দখলদারের হাত থেকে কেমন করে তারা এটাকে বাঁচাবে, কেমন করে দখলগুলো ভাঙবে, 2 মাসের মধ্যে কর্ম পরিকল্পনা দিতে। কাজে সকল জেলা বিভাগীয় কমিশনারগণ নিশ্চয়ই জেলা প্রশাসনকে বলবে এবং এগুলো ভাঙার কাজ শুরু হবে। বাংলাদেশ ইসলামী আন্দোলনের নায়েবে আমির মুফতি সৈয়দ ফজলুল করিম বলেছেন, ইসলামী রাষ্ট্র কায়েম করলে জনগণের সম্পদ লুণ্ঠন হবে না, নারীরা অবাধে ধর্ষণের শিকার হবে না, এমনকি অবৈধভাবে সম্পদ বিদেশে পাচার সম্ভব হবে না। ইসলামী রাষ্ট্র কায়েম করে দেশের সুশাসন ও সুষম অর্থ বন্টনের মাধ্যমে সবাইকে প্রতিষ্ঠিত করা হবে। সোমবার ফরিদপুর শহরের জনতা ব্যাংক মোড়ে ইসলামী আন্দোলনে আয়োজিত গণসমাবেশের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঝালকাঠির নলছিটিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ইসলামী আন্দোলনে বাংলাদেশ নলছিটি উপজেলার শাখা এই গণসমাবেশের আয়োজন করে। ইসলামী আন্দোলনে বাংলাদেশের নলছিটি উপজেলার শাখার সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস মলিকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডেন্সিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন। বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠি জেলা শাখার উপদেষ্টা ডাক্তার সিরাজুল ইসলাম সিরাজি সহ আরও অনেকে। জুলাই গণহত্যার সঙ্গে জড়িত খুনি ও দোসরদের গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবার বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন ঢাকা আরিচা মহাসড়কের কিছু সময়ের জন্য অবরোধ করেন শিক্ষার্থীরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ আলিফ আহমেদ সিয়ামের বাবা বুলবুল করিম, শহীদ শ্রাবণ গাজীর বাবা মান্নান গাজী উপস্থিত ছিলেন। এ সময় শিক্ষার্থীরা অবিলম্বে খুনি দোসরদের চিহ্নিত করে গঠনমূলক
সরকারি মামলা নিশ্চিত করা, 7 দিনের মধ্যে সারা দেশের খুনি দোষরদের গ্রেপ্তার নিশ্চিত করা এবং 3 মাসের মধ্যে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে অপরাধীদের বিচার নিশ্চিত করার এই 3 দফা দাবি জানান। টাঙ্গাইলের ধনবাড়িতে 10ম গ্রেডের দাবিতে মানববন্ধন করেছেন উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল সহকারী শিক্ষকরা। গতকাল সকল সহকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা ধনবাড়ি উপজেলার পরিষদের সামনে ঢাকা টাঙ্গাইল জয়দেবপুর জামালপুর সড়কে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন পালন করেন। মানববন্ধনে ন্যায্যতা ও যোগ্যতার ভিত্তিতে 10ম গ্রেডে বাস্তবায়নের দাবি করেন প্রাথমিক সহকারী শিক্ষকরা। প্রাণকাতা পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রুহুল আমিন মুক্তার সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন রফিকুল ইসলাম, মিজানুর রহমান, শারমিন জাহান সহ অন্যান্যরা। ময়মনসিংহে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের মিটার রিডারদের চাকরি স্থায়িত্বকরণের দাবিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলার ঈশ্বরগঞ্জ ও উপজেলার পরিষদ অডিটোরিয়ামে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিচরেজ কর্মচারী ঐক্য পরিষদ এই সভার আয়োজন করে। সভায় বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মনসুর আহমেদ, সাধারণ সম্পাদক জহির উদ্দিন বাবর, ময়মনসিংহের সমন্বয়ক নাজমুল হাসান। সভায় ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম, কুমিল্লা বিভাগের কয়েকশো মিটার রিডার অংশগ্রহণ করেন। পাবনা ঈশ্বরদীর দাসুরিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শরীফুল ইসলাম তৌহিদের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার দরগা বাজার এলাকায় দাসুরিয়া ইউনিয়নের 4, 5 ও 6 নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণ এই বিক্ষোভ সমাবেশ ও মিছিলের আয়োজন করেন। সমাবেশে বক্তব্য রাখেন ঈশ্বরদী উপজেলার বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুস সামাদ সুলভ মালিথা, ঈশ্বরদী উপজেলার যুব দলের সদস্য সচিব রফিকুল ইসলাম রকি, সহ সভাপতি আব্দুর রশিদ খান, আব্দুর রাজ্জাক সহ অন্যান্যরা। নরসিংদীর বেলাবতে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা সহ বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে নিহত সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা দোয়া ও জনসভা অনুষ্ঠিত হয়েছে। পাটুলি ইউনিয়ন বিএনপির সভাপতি মতিউর রহমান সরকারের সভাপতিত্বে প্রধান অতিথির হিসাবে বক্তব্য রাখেন নরসিংদী 4 আসনের সাবেক এমপি সর্দার সাখাওয়াত হোসেন বকুল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেলাব উপজেলা বিএনপির আহ্বায়ক আহসান হাবিব বিপ্লব, সদস্য সচিব MA কাদের জলিল, মনোহরদী উপজেলা বিএনপি সদস্য সচিব আমিনুর রশিদ সরকার দোলন।